নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প শুভদৃষ্টি, কলমে দেবিকা সাহা। শুভ হা হয়ে তাকিয়ে রইল দৃষ্টির যাওয়ার দিকে। মেয়েটা অদ্ভুত রকমের জেদিত। ওকে দেখে এটা প্রথমে বুঝতে পারেনি শুভ। আজ যেন ওকে নতুনভাবে চিনল ছেলেটা। এই দুদিন ওকে যা ভেবেছিল আজকের সঙ্গে তার কোনো মিল খুঁজে পাচ্ছে না। স্টাডি রুমে ঢুকে দরজাটা বন্ধ করে দিল দৃষ্টি। প্রচণ্ড কষ্ট হচ্ছে। এই মানুষটা এমন কেন, সবসময় এতটা বাজেভাবে কথা বলে? আচ্ছা, উনি তো আমাকে সহ্য করতে পারেন না, তাহলে কাল রাতে আমাকে উনি কেন নিয়ে এলেন? উনিই আমাকে কাল ঘরে নিয়ে এসেছিলেন, এই ব্যাপারে আমি নিশ্চিত। কেন করলেন আপনি? এই জন্যই তো করলেন যাতে সকালবেলা আমাকে কেউ ছাদে না দেখে। কেউ দেখলে তো আপনার মান সম্মানটা থাকতো না, তাই না? বেশ, আমিও আপনার মান সম্মান নষ্ট হওয়ার মতো কোনো কাজ করব না। যতদিন এখানে আছি আপনাকে কোনো সমস্যায় পড়তে হবে না আমার জন্য। চোখের কোণটা জলে ভিজে উঠলেও যতটা সম্ভব চোখের জলটাকে মুছে নিল মেয়েটা। সুটকেসটার থেকে একটা সবুজ রঙের ঢাকায় জামদানি আর ম্যাচিং করা ব্লাউজটা নিয়ে বেরিয়ে এলো। স্টাডি রুমটা শুভর ঘরের লাগোয়া হওয়ায় একটু আড়ষ্ট হচ্ছিল দৃষ্টির, তবে কিছু করার নেই। স্টাডি রুমের বাইরে বেরিয়ে কোথাও শুভকে না দেখতে পেয়ে একটু নিশ্চিন্ত হলো। এই সুযোগে ফ্রেশ হয়ে নেব, কথাটা ভেবেই ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। আজকে থেকে শুভ আবার চেম্বারে যাবে। বিয়ের জন্য নামাজ ছুটি শেষ আর কাজের শুরু। বাবার সঙ্গে চেম্বারের ব্যাপারে কিছু কথা বলার ছিল, তাই বাবার কাছে যাওয়া। প্রায় 10 মিনিট পর যখন ঘরে ঢুকলো তখন ঘরের ছবি একদম আলাদা। আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো ঝেড়ে নিচ্ছে দৃষ্টি। উল্টো দিকে ঘুরে আছে আর মন দিয়ে নিজের কাজ করছে, যে কখনো শুভর পিছনে এসে দাঁড়িয়েছে খেয়ালই করেনি মেয়েটা। শুভ বেশ কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে আছে, একটা অবাধ্য ঘোরের মধ্যে আছে যেন। ও নিজেও জানে না কেন এইভাবে মেয়েটাকে দেখছে। সদ্য স্নান করে আসায় বিন্দু বিন্দু জল জমা হয়েছে দৃষ্টির পিঠে। ব্লাউজের পিঠটা অনেকটাই চওড়া, চুলটা সামনের দিকে নেওয়া, পিঠের অনেকটা অংশ দৃশ্যমান। সদ্য ফুটে ওঠা ফুলের মতো সৌন্দর্য এর মোহে আটকে রয়েছে শুভ। ও নিজেও জানে না কেন এমনটা হচ্ছে। হয়তো বিবাহ বন্ধনের এই এক অদৃশ্য টান, যতই অস্বীকার করা হোক না কেন, মনে মনে একটা উভয়কেন্দ্রিক টান তৈরি হয়ে যায়। তাড়াতাড়ি করে চোখটা সরিয়ে নিল শুভ। ও জানে এভাবে তাকিয়ে থাকলে এরপর হয়তো অনাকাঙ্ক্ষিত কিছু কাজ করে ফেলবে নিজের অজান্তেই। চোখটা সরিয়ে সামনের টেবিলে রাখা ম্যাগাজিনটা হাতে তুলে নিল। কিছু একটা আওয়াজ কানে যেতেই দৃষ্টি তৎক্ষণাৎ পিছন ঘুরে তাকিয়ে দেখল শুভ। ও নিজেও খানিকটা অপ্রস্তুতে পড়ে গেল। আসলে কেউ যে ঘরে এসেছে এটা খেয়ালই করেনি। উনি কখন এসেছেন মনে মনে কথাটা একবার উঁকি মারলেও ঘুরিয়ে জিজ্ঞেস করার ঠিক সাহস হলো না। তাড়াতাড়ি করে চুলটা ঠিক করে শাড়ির আঁচলটা কাঁধের কাছে তুলে আয়না থেকে ঘরের সামনের দিকে তাকালো। এতক্ষণে দৃষ্টিকে পুরোপুরি খেয়াল করলো শুভ। এক অপূর্ব স্নিগ্ধতা মাধুরী ছড়িয়ে আছে পুরো মুখ জুড়ে। মেয়েটাকে প্রথম দিন মনে হয়েছিল খুব সাধারণ, আহামরি কিছু দেখতে নয়, কিন্তু আজ হঠাৎ সদ্য ভোরের ফুলেটে ওঠা গোলাপের মতো মোহময়ী লাগছে। কপালে চওড়া করে পড়া সিঁদুরের রেখা যেন আরও আকর্ষণীয় করে তুলেছে মেয়েটাকে। কি এক অদ্ভুত সম্মোহনের টানে শুভ বারবার এগিয়ে যাচ্ছে দৃষ্টির দিকে। দৃষ্টি ঘর থেকে বেরোতে যাবে, ঠিক সেই মুহূর্তে শুভর গলার আওয়াজ শুনে থেমে গেল। দাঁড়াও, কথাটা বলে তাড়াতাড়ি করে এগিয়ে এলো দৃষ্টির কাছে। তারপর কি মনে হতে ওকে ওখানেই দাঁড় করিয়ে নিজে আরেকটু এগিয়ে গিয়ে ঘরের দরজাটা বন্ধ করে দিল। ঘটনার আকস্মিকতায় দৃষ্টি বেশ অবাক। এ কি, দরজা বন্ধ করছেন কেন? কথাটার কোনো উত্তর না দিয়ে আরেকটু এগিয়ে এলো শুভ। তারপর দৃষ্টিকে আরও অবাক করে দিয়ে ওর পিছনে গিয়ে দাঁড়ালো। চোখটাকে অন্যদিকে ঘুরিয়ে খুব সন্তর্পণে কাঁধ থেকে শাড়ির আঁচলটাকে অল্প নামিয়ে পিঠের উপরের দিকে ব্লাউজের হুকটাকে লাগিয়ে দিল। শুভর হাতের ছোঁয়া পেতেই দৃষ্টি কেঁপে উঠল ভীষণ রকমভাবে। পাথরের মূর্তির মতো চুপ করে দাঁড়িয়ে পড়ল মেয়েটা। বেশ বুঝতে পারছে যে নিঃশ্বাস প্রশ্বাস যেন ঘন হয়ে পড়ছে। হাত পা ভীষণ রকমের ঠান্ডা হয়ে গিয়েছে কিছু মুহূর্তের ব্যবধানে। বুকের ভেতর যেন হাজারটা হৃদস্পন্দন একসঙ্গে বাজছে। নিজেকেই নিজে সামলাতে পারছে না। আস্তে করে আবার দৃষ্টির শাড়ির আঁচলটা কাঁধের ওপর তুলে দিয়ে সরে দাঁড়ালো শুভ। ব্লাউজের হুকটা খোলা ছিল, তুমি খেয়াল করনি তাই। শুভ নিজেও জোর দিয়ে আর কিছু বলতে পারল না। এই মুহূর্তে দৃষ্টির বলার মতো কোনো ভাষা নেই। কী যে হলো সেটা ভাবতে আবারও ওর হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। একটু দাঁড়িয়ে কি একটা ভাবতেই ঘর থেকে ছুটে পালালো। দৃষ্টির এমন ব্যবহারে শুভ অবাকই হলো ভীষণ। আচ্ছা, অদ্ভুত মেয়ে তো। ও কি খারাপ কিছু ভাবলো? কি ভাবলো আমি ইচ্ছে করে? ও শেট, আমারই বা কী দরকার ছিল? নিজের সমস্যা নিজে সামলে নিলেই তো হতো।
ড্যাম ইট। দেয়ালের সাথে নিজের একটা হাত পাঞ্চ করে নিচের ওপরে খানিকটা রাগ দেখালো ছেলেটা। ওই ঘর থেকে বেরিয়ে আসতেই দৃষ্টি যেন হাঁপ ছেড়ে বাঁচল। জোরে জোরে শ্বাস নিচ্ছে মেয়েটা। একটু আগের ঘটনাটা ও এখনও অনুভব করতে পারছে না যেন। মানুষটা কেমন যেন প্রত্যেক দিন নতুন নতুন ব্যবহার নিয়ে দৃষ্টির সামনে আসছে। এই কাল এতগুলো কথা শোনালো, আবার রাতেই উনি আমাকে ছাদ থেকে নিয়ে এলো, আর এখন বৌমনি। দৃষ্টির এসব ভাবনার ভিড়ে আহেলির আশাতে আপাতত ওর ওসব ভাবনা থেকে বেরিয়ে এলো মেয়েটা। গুড মর্নিং বৌদিমণি। গুড মর্নিং। বৌমনি, মা তোমাকে একবার দেখা করতে বলেছেন। আমি তোমার ঘরেই যাচ্ছিলাম ডাকতে। মনে মনে কথাটা শুনে একটু ভয় পেলেও মুখে একটা হাসি নিয়ে আহেলির সঙ্গে জয়শ্রী দেবীর ঘরের দিকে পা বাড়ালো দৃষ্টি। আমি জানি তুই ভাবছিস আমি তোকে কেন ডাকলাম, হয়তো এত ভয় পেতে হয় না মাকে। মা কথাটা কানে যেতেই গলাটা ভারী হয়ে গেল দৃষ্টির। আসলে খুব ছোটোবেলায় মাকে হারানোর পর থেকে মা নামটার সঙ্গে একটা তীব্র অভিমান জড়িয়ে আছে। কি ভাবছিস? না মানে আসলে আর বলতে হবে না, আমি জানি কি ভাবছিস তুই। মা বলবি কি না আমায়, তাই তো? জয়শ্রী দেবীর কথাটা শুনিয়ে মাথা নিচু করে রইল। আজ থেকে তুই আমার আরেক মেয়ে। যখন যা দরকার হবে এসব মাকে বলবি, বুঝলি? জয়শ্রী দেবীর স্বভাবগত দিক থেকে রাশবাড়ি মানুষ হলেও মানুষটা বড্ড ভালো। ছেলে মেয়ে তার জগৎ। এই ছেলে মেয়েদেরকে ভালো করে মানুষ করবে বলেই নিজের জীবনের অর্ধেক ইচ্ছে অনিচ্ছে সমর্পণ করেছেন সংসার নামক জীবন ধারণের জাতাকলে। তবে এই সংসারে ওনার কথাই শেষ কথা। ওনার কথার ওপরে কথা সব্যসাচী মানে ওনার স্বামীও বলেন না যে দে বাড়িতে বাড়ির কর্ত্রীর ইচ্ছেতেই কর্ম হয়। শোন, তোর মাস্টার্সটা কমপ্লিট করতে হবে, আমি এই জন্যই তোকে ডেকেছি। তোর কাকু কাকিমাকে আমি কথা দিয়েছি বিয়ের পর তোর পড়াশোনার কোনো ক্ষতি হবে না। তুই আজই আহেলির সঙ্গে ওই কলেজে যাবি, ও নিজেও মাস্টার্স করছে, ও তোকে সাহায্য করতে পারবে। আচ্ছা, তোর সাবজেক্ট কী যেন ছিল? আমি বাংলা নিয়ে পড়েছি। বেশ, তাহলে তুই বাংলা নিয়েই এগোবি। বাংলা সাহিত্যে যে কত জোর তা তোকে প্রমাণ করতে হবে। কথাটা বেশ লাগলো দৃষ্টির। আসলে বাংলা বিষয়টাকে তো আজকাল কেউ খুব একটা বেশি গুরুত্ব দেয় না, তাই ওনার কথাটা খুব ভালো লাগলো মেয়েটার। আজই যাব। হ্যাঁ, শুভ কাজে দেরি করতে নেই। আহেলির বেশ মজাই লাগছে, আসলে সেও একজন সঙ্গী পাবে কলেজ যাওয়ার। বাহ, আজ থেকে তাহলে কলেজ যাব আর আসবো দুটোই একসঙ্গে। খুব মজা হবে কিন্তু বৌমনি। চলো চলো, রেডি হয়ে নেবে। দৃষ্টির বেশ ভালোই লাগছে, আবার কতদিন পর নতুন করে কলেজ যাবে। হ্যাঁ রে দৃষ্টি, তুই নাকি কালকে সবিতাকে রান্নায় সাহায্য করেছিলি, তুই রান্না করতে পারিস? একটু হেসে মাথা নাড়ালো মেয়েটা। বাহ, এ তো দারুণ খবর। তাহলে আজকে বৌমনির হাতেরই জলখাবার খাবো। আহিলির উৎফুল্ল হয়ে কথাটাতে জয়শ্রী দেবী চোখ বড় বড় করে তাকালো ওর দিকে। এখন কি করে রান্না করবে ও? এখন তো ওর সঙ্গে ও কলেজ যাবে। মা, আমি পারবো, আমার রান্না করতে খুব ভালো লাগে, আপনি যদি অনুমতি দেন। দৃষ্টির মধ্যে যেন সেই 25 বছর আগের নিজেকে খুঁজে পাচ্ছেন উনি। জয়শ্রী নিজেও রান্না করতে ভীষণ পছন্দ করেন, তাই দৃষ্টি যখন নিজের থেকে রান্না করতে চাইলো তখন আর না করতে পারল না। রান্নাঘরে এসে মনটা বেশ ভালো হয়ে গেল দৃষ্টির। কী বানানো যায় কথাটা বেশ খানিকক্ষণ ধরে মাথায় ঘুরছে। জলখাবারে এমন কিছু বানাতে হবে যেটা হেলদি আবার টেস্টি। রান্নাবান্নার বিষয়ে ভালো লাগার শুরুটা এই হেলথ কনসিয়াস থেকেই। তাই যে কোনো রান্নায় স্বাদের সঙ্গে সঙ্গে পুষ্টিগুণটাও বেশ নজরেই রেখেছে রান্না করার মেয়েটা। আচ্ছা, ওটসের খিচুড়ি বানালে কেমন হয়? মিক্সড সবজি খিচুড়ি। ঠিক এটাই বানাবো। সেই মতো সবজিগুলো সুন্দর করে কেটে নিল মেয়েটা। সবিতা মাসি, আমার ব্রেকফাস্টটা দাও, তাড়াতাড়ি আমি বেরোবো। ফোনটা কানে নিয়েই রান্নাঘরে সবিতা মাসির উদ্দেশ্যে কথাটা বলতে বলতে খেয়াল হলো দৃষ্টি মন দিয়ে সবজি কাটতে ব্যস্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও। গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে।